আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা। খুলনার রূপসা উপজেলায় সোহেল হাওলাদার 50 নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সর্দারের বালুর মাঠের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে। এরপর জানাবো 13ই নভেম্বর নাশকতার ছক কষছে আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যার মামলার রায় 13ই নভেম্বর। ওই দিন বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতির নীলনকশা আঁকছে তার দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এদিকে জুলাই সনদ গণভোট আলোচনা, মির্জা ফখরুলকে জামাত নেতার ফোন। জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। আজ বিএনপির মহাসচিবকে ফোন করেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করেছে। জানাবো ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি। ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে এবার চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এছাড়াও আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এবং সর্বশেষ জানাবো সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন। সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ৮৩ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার মৃত্যুতে অনেকেই শোক জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা। রূপসার সোহেল হাওলাদার 50 নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার 6 নভেম্বর রাত 9টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সর্দারের বালুর মাঠের দক্ষিণ পাশে ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার ওই গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। দীর্ঘদিন প্রবাসী থেকে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন। নিহত সোহেলের স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, নিহত সোহেল হাওলাদার এলাকার মৃত রুস্তম হাওলাদারের ছেলে। রাত 9:30টার দিকে তিনি রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হন। পরে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে যুবকের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোহাম্মদ সবুর খান বলেছেন, সোহেলকে অন্তত 8টি গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবস্থায় পুরো এলাকা জুড়ে নতুন করে আবার নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি সরকার দেখভাল করছে, কেন হঠাৎ করে একজন প্রবাসীকে এভাবে হত্যা করা হচ্ছে। 13 নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যার মামলায় রায় হবে, তা জানা যাবে 13ই নভেম্বর। ওই দিন রায়কে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীলনকশা এঁকেছে তার দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে
জানা গেছে, ঢাকায় নাশকতার পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছে ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তাকে কৌশলগত এবং সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশনে বাধাগ্রস্ত করার প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করে তাদের 13 নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কঠোর নেতাকর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে। তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। জুলাই সনদ গণভোট আলোচনা, মির্জা ফখরুলকে জামাত নেতার ফোন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয় সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। বৃহস্পতিবার 6 নভেম্বর বিএনপির মহাসচিবকে ফোন করেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটা সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার আনুষ্ঠানিক কথা জানিয়েছি। তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে জানাবেন বলে জানিয়েছেন। ড. তাহির বলেছেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে আলোচনায় বসার আশা রাখি। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা। পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। তখন নির্বাচনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। তবে সিট বন্টন থেকে শুরু করে আসন সমঝোতাও শুরু করতে পারব। এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে করে সেখান থেকে কোনো নেতাকর্মীর সঙ্গে আলাপ আলোচনা করে এবং সমস্ত প্রক্রিয়াকে আমরা এক এক করে দেশের মধ্যে যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সহকারে দেখছেন। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে মিলেমিশে যদি দেশের মধ্যে ভালো কোনো কিছু করতে পারি, সেটি আমাদের জন্য ভালো একটি বিষয় ইঙ্গিত দেবে। ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল নির্বাচন কমিশন ইসি। ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছেন নির্বাচন কমিশন ইসি। এছাড়াও আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তিও জানতে চেয়ে ১৫ কার্যদিবসের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আওয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদনের আহ্বান জানান। ১/১১ সরকারের সময় ড. এটিএম শামসুল হুদা নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো ২০০৮ সালে পর্যবেক্ষক নিবন্ধন চালু করে তখন ১৩৮টি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন পেয়েছিল। নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থাগুলো ভোট পর্যবেক্ষণের পর প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক এবং এসব পর্যবেক্ষক দলের মাধ্যমে মূলত ভোট হলে কোথায় কিভাবে নির্বাচনটা হচ্ছে এবং কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সে সব বিষয় সামনে আসে দ্রুততার সঙ্গে।